আজ ইউনিট 3 এর অপর একটি অংশ সজীব কোষের রাসায়নিক উপাদানসমূহ শুরু করব। তার প্রথম অংশ কার্বোহাইড্রেট দিয়ে আমরা শুরু করব। তার আগে তোমরা জৈব অণুর অতিমাত্রিক মৌল, স্বল্পমাত্রিক মৌল, ম্যাক্রো এলিমেন্ট, মাইক্রো এলিমেন্ট, ট্রেস এলিমেন্ট এগুলো যেহেতু আগে থেকে ক্লাস 9 এ তোমাদের জানা আছে, সেগুলো ওখান থেকে পড়ে নাও। কার্বোহাইড্রেট একটি ফরাসি শব্দ হাইড্রেট অফ কার্বন থেকে উৎপত্তি লাভ করেছে। সেখান থেকে কার্বোহাইড্রেট শব্দটির উৎপত্তি। কার্বোহাইড্রেটের আমরা যদি ডেফিনেশন বলতে চাই তাহলে তা দাঁড়াবে, কার্বোহাইড্রেট হলো অ্যাকচুয়ালি পলিহাইড্রক্সি অ্যালডিহাইড আর কিটনস। তার অর্থ কি, কার্বোহাইড্রেটে আমরা একাধিক হাইড্রক্সিল গ্রুপ দেখতে পাবো এবং সেটি অ্যালডিহাইড বা কিটোন গোত্রের হবে। অ্যালডিহাইড অর্থাৎ একটি COO দেখতে পাবো গ্রুপ, এবং কিটোন গ্রুপটি C11O। এটি অ্যালডিহাইড এবং এটি কিটোন। তাহলে কার্বোহাইড্রেট হলো, আমরা বলতে পারি যে একটি পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন, অর্থাৎ এর যে কার্বন নীল গ্রুপটি সেটি অ্যালডিহাইড হতে পারে বা কিটোন হতে পারে, এবং তাতে অনেকগুলি হাইড্রক্সিল গ্রুপ থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে একটি কার্বোহাইড্রেট অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হবে সর্বদা জলের অনুপাতে 2:1। তাহলে আমরা সংজ্ঞা বলতে পারি যে সমস্ত পলিহাইড্রক্সি অ্যালডিহাইড ও কিটোন যৌগে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 2:1 থাকে তাদেরকে আমরা কার্বোহাইড্রেট বলবো। কার্বোহাইড্রেটের আমরা যদি সাধারণ সংকেত দেখি তাহলে দেখব CmH2O(N), অর্থাৎ এক্ষেত্রে হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত আমরা কিভাবে পাচ্ছি, 2:N হবে অনুপাত, N = 2:1 হয়ে গেল। এখানে M এবং N পৃথক সংখ্যা হতে পারে। যেমন দেখা যাক আমাদের খুব পরিচিত একটি সরল শর্করা গ্লুকোজ, যার সংকেত C6H12O6। তো এখানে হাইড্রোজেন অনুপাত অক্সিজেন সমান 12:6 = 2:1 হচ্ছে। যদিও এই অনুপাত সবসময় সমস্ত কার্বোহাইড্রেটে দেখা যায় না। হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত সবসময় 2:1 নাও হতে পারে, বেশ কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী ক্ষেত্রে দেখা যায়। যেমন আমরা দেখব ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে C5H10 এবং O4। এখানে হাইড্রোজেন অনুপাত অক্সিজেন সমান 10:4, অর্থাৎ এটি 2:1 হচ্ছে না। আবার র্যামনোজের ক্ষেত্রে যদি আমরা দেখি, র্যামনোজের সংকেত C6H12O5। এর ক্ষেত্রে হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 12:5, এখানেও 2:1 হচ্ছে না। ডিঅক্সিরাইবোজ আমাদের খুব পরিচিত, আমরা ডিএনএ অণুতে দেখতে পাই ডিঅক্সিরাইবোজ শর্করা দ্বারা ডিএনএ অণু গঠিত হয়। তাহলে এই যে শর্করাগুলি, এক্ষেত্রে আমরা হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 2:1, যেটা অন্যান্য শর্করার ম্যাক্সিমাম শর্করার ক্ষেত্রে পাবো, সেটা পেলাম না। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কোনো যৌগে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 2:1 অনুপাতে আছে, কিন্তু সেটি কার্বোহাইড্রেট না হতেও পারে। যেমন আমরা যদি দেখি অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে, অ্যাসিটিক অ্যাসিডের সংখ্যা 3H3COOH। এক্ষেত্রে হাইড্রোজেন অনুপাত অক্সিজেন আমরা দেখতে পাচ্ছি 3 আর 4:2, অর্থাৎ 2:1 হচ্ছে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড কখনোই শর্করা বলা যাবে না। আবার ফর্মালডিহাইড, ফর্মালডিহাইডের ক্ষেত্রে HCHO। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 2:1, দুটো হাইড্রোজেন এবং একটি অক্সিজেন আছে, তবুও এটি কখনোই শর্করার গোত্রের মধ্যে পড়বে না।
অপর একটি উদাহরণ ল্যাকটিক অ্যাসিড CH3CH COOH। এক্ষেত্রেও আমরা যদি হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত হিসাব করি তাহলে দেখব যে 2:1 অনুপাতে আছে, কিন্তু এটি কার্বোহাইড্রেট বলা যাবে না। এবার আমরা কার্বোহাইড্রেটের প্রকারভেদগুলি দেখব। কার্বোহাইড্রেট প্রথমে দুভাগে ভাগ করা যাবে, সরল শর্করা এবং যৌগিক শর্করা। সরল শর্করা বা মনোস্যাকারাইড বলা হয় সরল শর্করাকে। সরল শর্করা কাকে বলা হবে আমরা যদি ভাবি, খুব স্বাভাবিক, যে সমস্ত শর্করা অণুকে আদ্র বিশ্লেষণ করলে অন্য কোনো ক্ষুদ্রতম শর্করা অণু পাওয়া যাবে না, সেক্ষেত্রে তাদেরকে বলা হবে সরল শর্করা বা মনোস্যাকারাইড বা একক শর্করা। আর অন্যদিকে যৌগিক শর্করাকে আমরা যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে একাধিক সরল শর্করা সেই যৌগিক শর্করা থেকে উৎপন্ন হচ্ছে। সরল শর্করার ক্ষেত্রে মিনিমাম 3টি কার্বন অবশ্যই থাকবে, তার বেশিও থাকতে পারে, তবে 3টি কার্বনের নিচে থাকতে পারবে না। এই সরল শর্করা আবার দুভাগে বিভক্ত। একটি হলো এর যে কার্বনিল গ্রুপ আছে, আমরা দেখেছিলাম এর আগে, সেই কার্বনিল গ্রুপ অর্থাৎ C++O এই গ্রুপের প্রকৃতি অনুসারে আর অপর ভাগটি হলো কার্বন সংখ্যা অনুসারে। সরল শর্করাতে কতগুলি কার্বন আছে সেই কার্বন সংখ্যা অনুযায়ী। কার্বনিল গ্রুপের প্রকৃতি অনুসারে আবার দুভাগে বিভক্ত, অ্যালডোজ এবং কিটোজ। নাম দুটি থেকে বোঝাই যাচ্ছে যে যদি কার্বনিল গ্রুপটি অ্যালডিহাইড গ্রুপ হয় CHO তাহলে তাদেরকে অ্যালডোজ বলা হবে, আর যদি কার্বনিল গ্রুপটি কিটোন গ্রুপ হয় তাহলে তাকে কিটোজ বলা হবে। একটি উদাহরণ দেখা যাক। এক দুই তিন চার পাঁচ CH2OH HOH, ওরিয়েন্টেশনটা ভিন্নভাবে হবে, HOH OH H এবং HOH C++O। এখানে দেখতে পাচ্ছি আমরা মনোস্যাকারাইডটিতে CHO অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপটি আছে। এটি একটি হেক্সোজ মনোশর্করা, আমাদের খুব পরিচিত আমাদের গ্লুকোজ নাম। তাহলে এটি হলো একটি অ্যালডোজ CH2OH এখানে লক্ষ্য করা তোমরা অ্যালডিহাইড গ্রুপের পরিবর্তে একটি কিটোন গ্রুপ আছে। এটি তাহলে একটি কিটোজ যার নাম ফ্রুক্টোজ, 6 কার্বন যুক্ত কিটোজ যার নাম ফ্রুক্টোজ। এ প্রসঙ্গে আমরা আরেকটি বিষয় জানব। এক্ষেত্রে দেখো দুটির ক্ষেত্রেই কেবলমাত্র তাদের আণবিক গঠন পৃথক, যদিও তাদের আণবিক সংকেতের কথা আমরা ভাবি, মলিকুলার ফর্মুলা যেটা C6H12O6, উভয়ের ক্ষেত্রে একই হবে। তোমরা গুণে নিয়ে দেখতে পারো, কার্বন 6টি আছে, অক্সিজেন 6টি থাকবে, 1 2 3 4 5 6 এবং হাইড্রোজেনের সংখ্যা 12 হবে উভয়ের ক্ষেত্রে। এই ধরনের অবস্থাকে বলা হবে আইসোমেরিজম। এই ঘটনাটাকে বলা হবে আইসোমেরিজম, যেখানে মলিকুলার ফর্মুলা একই হবে কিন্তু আণবিক গঠন আলাদা হবে। এদেরকে আইসোমার বলা হবে পরস্পর। তো এখানে যেহেতু অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপের কারণে আইসোমারটা হচ্ছে, তাই এক্ষেত্রে আমরা অ্যালডোজ কিটোজ
আইসোমার বলতে পারি মনোস্যাকারাইডের। আরেকটি উদাহরণ দেখা যাক। একটি 5 কার্বন যুক্ত অ্যালডোজ দেখব আমরা, 3 4 5 CH2OH হবে এখানে, HOH 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 H এবং C ডাবল বন্ড। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা একটি অ্যালডিহাইড গ্রুপ আছে। এটি কি অ্যালডিহাইড গ্রুপ। এই অ্যালডোজটির নাম 5 কার্বন যুক্ত রাইবোজ, আমাদের খুব পরিচিত। যেটি আমরা দেখে থাকি সাধারণত ডিএনএ আয়নের ক্ষেত্রে। এটিরই কিটোজ আইসোমার দেখো তোমরা, CH2OH 2 3 4 এবং 5 কার্বন যুক্তই হবে। এখানেও CH2OH এবং এই সেকেন্ড কার্বন, এখানে নাম্বারিং গুলো এরকম ভাবে হবে, এটা 1 2 3 4 5, এখানে 1 এটি 2, এখানে কিটোন গ্রুপটি থাকবে HOH HOH। এই যে আইসোমারটি, এটির নাম, এটি ছিল রাইবোজ, এটি রিবিউলোজ। উভয়ের ক্ষেত্রে যে মলিকুলার ফর্মুলা যেটি, সেটি হবে C5H10O5। উভয়ের ক্ষেত্রে রাইবোজ হোক বা রিবিউলোজ, যেমন এর আগে ছিল C6H12O6, কিন্তু তাদের যে রাসায়নিক গঠন আমরা দেখতে পাচ্ছি, একটিতে অ্যালডিহাইড গ্রুপ আছে, অপরটিতে কিটোন গ্রুপ আছে। এই ঘটনাকে মনোস্যাকারাইডের অ্যালডোজ কিটোজ আইসোমারও বলা হয়। এবার দেখব আমরা কার্বনের সংখ্যার ভিত্তিতে মনোস্যাকারাইডের বিভাজনগুলি। আমরা প্রথমে জেনেছিলাম যে 3টি কার্বন থেকে শুরু হবে, 3টের নিচে থাকতে পারবে না, এবং 3টি পরপর আস্তে আস্তে বাড়তে পারে। যেমন 3টি কার্বন দ্বারা যুক্ত যদি মনোস্যাকারাইড হয়, তাকে বলা হবে ট্রায়োজ। আমরা অন্য একটি পেজে সমস্ত ডিটেলে আলোচনা করছি, লক্ষ্য করো। ট্রায়োজ যদি মনোস্যাকারাইডটি 3টি কার্বন যুক্ত হয়, C3। টেট্রোজ যদি মনোস্যাকারাইডটি C4 অর্থাৎ 4 কার্বন যুক্ত হয়। পেন্টোজ যদি মনোস্যাকারাইডটি 5 কার্বন যুক্ত হয়। হেক্সোজ মনোস্যাকারাইডটি যদি C6 অর্থাৎ 6 কার্বন যুক্ত হয়। হেপ্টোজ যদি মনোস্যাকারাইডটি 7 কার্বন যুক্ত হয়। উদাহরণ দেখি, ট্রায়োজের উদাহরণ হলো গ্লিসারআলডিহাইড। মলিকুলার ফর্মুলাগুলি তোমরা প্রত্যেকটির এভাবে বার করতে পারবে, CnH2O হল N। এনটা হচ্ছে কার্বনের সংখ্যা, কার্বন পরমাণু। ট্রায়োজের ক্ষেত্রে উদাহরণ কি বলেছিলাম? গ্লিসারআলডিহাইড। গ্লিসারআলডিহাইডের ফর্মুলা কি হবে? কার্বন সংখ্যাটা 3 হয়ে যাবে, আর H2O হোল 3 হলে হয় H6O3। টেট্রোজের উদাহরণ এরিথ্রোজ। সংকেত হবে এখানে 4 কার্বন যুক্ত C4, H2O হোল 4 হলে হবে H8O4। পেন্টোজের উদাহরণ তোমরা জানো, একটু আগে দেখিয়েছিলাম, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এবং সংকেত বার করো। হেক্সোজের গ্লুকোজ, ফ্রুক্টোজ হেক্সোজের উদাহরণ। আর হেপ্টোজের উদাহরণ হেপ্টুলোজ। এই গেল কার্বনের সংখ্যা অনুসারে মনোস্যাকারাইডের বিভিন্ন ভাগ। এবার মনোস্যাকারাইডের কিছু ধর্ম এবং বৈশিষ্ট্য জানব। ইতিমধ্যে আমরা একটি বৈশিষ্ট্য পেয়েছি যে মনোস্যাকারাইডের মধ্যে অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ অবস্থান করবে, অ্যালডোজ কিটোজ আইসোমার দেখা যাবে। অ্যালডোজ
এবং কিটোজ আইসোমার দেখতে পাবো, যেটাকে অ্যালডোজ কিটোজ আইসোমারাইজেশন বলতে পারি আমরা। এটি মনোস্যাকারাইডের ক্ষেত্রে দেখা যাবে। মনোস্যাকারাইডগুলিতে আরেকটি বৈশিষ্ট্য, অপ্রতিসম কার্বন বা অ্যাসাইমেট্রিক কার্বন থাকবে। দেখা যাক কি এই অ্যাসাইমেট্রিক বা অপ্রতিসম কার্বন। অ্যাসাইমেট্রিক কার্বন হলো কার্বনের যে 4টি যোজ্যতা রয়েছে, এই 4টি যোজ্যতার যদি ভিন্ন ভিন্ন পরমাণু বা গ্রুপ দ্বারা যুক্ত থাকে, তখন সেই কার্বন পরমাণুটিকে অ্যাসাইমেট্রিক কার্বন পরমাণু বা অপ্রতিসম কার্বন পরমাণু বলা হবে। অর্থাৎ 4টি কার্বনের 4টি যোজ্যতায় ভিন্ন ভিন্ন পরমাণু বা গ্রুপ যুক্ত থাকতে হবে। এবার দেখা যাক এই দুটি ক্ষেত্রে অ্যালডোজ এবং একটি গ্লুকোজ অ্যালডোজ যেটি ফ্রুক্টোজ, এই কিটোজটিতে কতগুলি অ্যাসাইমেট্রিক কার্বন আছে। লক্ষ্য করো, এই অ্যালডোজটিতে প্রথম কার্বন 1 নম্বর কার্বনটিতে দেখতে পাচ্ছি আমরা 4টি যোজ্যতার মধ্যে 2টি যোজ্যতায় অক্সিজেন যুক্ত আছে, তাহলে এটি অ্যাসাইমেট্রিক কার্বন হবে না। দ্বিতীয় কার্বনটি একটি হাইড্রোজেন, একটি হাইড্রক্সিল এবং একটি এই গ্রুপটি যুক্ত আছে এবং উপরে এই গ্রুপটি যুক্ত আছে, তাহলে 4টি যোজ্যতা 4টি আলাদা আলাদা গ্রুপ যুক্ত আছে, তাই এটিকে অ্যাসাইমেট্রিক কার্বন বলা যাবে। একইভাবে এটিকেও অ্যাসাইমেট্রিক কার্বন বলা যাবে, এটিকেও অ্যাসাইমেট্রিক কার্বন বলা যাবে, এটিকেও বলা যাবে। কিন্তু লক্ষ্য করো, এটিতে যেহেতু 2টি যোজ্যতায় 2টি হাইড্রোজেন পরমাণু আছে, H2 বলা হচ্ছে, তার মানে অর্থাৎ 2টি যোজ্যতায় 2টি হাইড্রোজেন আছে, একই পরমাণু আছে, ভিন্ন পরমাণু হচ্ছে না, তাহলে এই যে পরমাণুটি কার্বন পরমাণুটি এটিকে অ্যাসাইমেট্রিক কার্বন বলা যাবে না। তাহলে এই অ্যালডোজটির ক্ষেত্রে এই কার্বন পরমাণুটি এবং এই প্রথম যে কার্বন পরমাণুটি সেটি অ্যাসাইমেট্রিক হলো না। তাহলে এটি 6টা কার্বনের যদি একটি যৌগ হয়, মনোস্যাকারাইড হয়, গ্লুকোজ যেমন, তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 4টি অ্যাসাইমেট্রিক কার্বন দেখা যাবে। এবং প্রতিটি অ্যালডোজের ক্ষেত্রে এইভাবে n-2 সংখ্যক, অ্যালডোজের ক্ষেত্রে খেয়াল রাখবে n-2 সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আমরা একটি ফর্মুলা পেলাম যে অ্যালডোজের ক্ষেত্রে অপ্রতিসম কার্বন পরমাণু সংখ্যা হচ্ছে n-2। n হলো অ্যালডোজটির কার্বন সংখ্যা, অর্থাৎ যদি 6 হয় তাহলে 6-2 সমান অপ্রতিসম কার্বন পরমাণু সংখ্যা হবে 4। যৌগটি যদি 5 কার্বন যুক্ত হয় অর্থাৎ পেন্টোজ হয় তাহলে 5-2 এবং অপ্রতিসম কার্বন পরমাণু সংখ্যা হবে 3টি। এবার লক্ষ্য করো, কিটোজের ক্ষেত্রে এই প্রথম পরমাণুটিতে যেহেতু কার্বনটি 2টি যোজ্যতা 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত, তাই এটিকে অপ্রতিসম কার্বন পরমাণু বলা যাবে না। এটির ক্ষেত্রে যেহেতু 2টি যোজ্যতায় অক্সিজেন যুক্ত আছে, এটিও অপ্রতিসম কার্বন পরমাণু বলা যাবে না। এবং লাস্ট 6 নম্বর কার্বন পরমাণুটি লক্ষ্য করো, এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে 2টি কার্বনের 2টি যোজ্যতায় হাইড্রোজেন যুক্ত আছে, তো এই ক্ষেত্রেও এটিও অপ্রতিসম কার্বন পরমাণু বলা যাবে না। তাহলে 3টি অপ্রতিসম কার্বন পরমাণু হলো না। এই 3টি দেখো এক্ষেত্রে অপ্রতিসম কার্বন পরমাণু, কারণ এক্ষেত্রে প্রথমটির ক্ষেত্রে এটি একটি গ্রুপ, একটি হাইড্রক্সিল গ্রুপ আছে এবং একটি হাইড্রোজেন গ্রুপ আছে এবং বাকি অংশটি এই গ্রুপটি দ্বারা যুক্ত আছে। একইভাবে পরেরটিতে তাই, উপরে এই অংশটি একটি গ্রুপ, নিচের এই অংশটি একটি গ্রুপ এবং হাইড্রক্সিল এবং হাইড্রোজেন 4টি আলাদা আলাদা পৃথক পৃথক গ্রুপ যুক্ত থাকছে, গ্রুপ এবং পরমাণু। তাহলে দেখতে পাচ্ছি আমরা কিটোজের ক্ষেত্রে যদি 6 কার্বন যুক্ত হচ্ছে যৌগটি মনোস্যাকারাইডটি, তাহলে সেক্ষেত্রে 3টে বাদ যাচ্ছে, দিয়ে 3টি অপ্রতিসম কার্বন পরমাণু আমরা দেখতে পাচ্ছি। আর এক্ষেত্রে ফর্মুলাটি কি হয়ে যাবে, তাহলে n-3 n সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট একটি কিটোজে অপ্রতিসম কার্বন পরমাণু সংখ্যা হবে n-3 সংখ্যক। দেখতে পেলাম আমরা 6টি আছে ফ্রুক্টোজে, তার মধ্যে 3টি বাদ হয়ে 3টি অ্যাসাইমেট্রিক কার্বন বা অপ্রতিসম কার্বন পরমাণু আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা মনোস্যাকারাইডের পাইরান ফিউরান আইসোমেরিজম জানব। মনোস্যাকারাইডগুলো আমরা এতক্ষণ যতবার দেখলাম দেখতে পেলাম যে তারা একটি
সরলরৈখিক গঠনযুক্ত, অর্থাৎ এইভাবে আঁকা হচ্ছিল। এবার দেখতে পাবো বেশ কিছু সময় এই সরলরৈখিক গঠন একটি টটোমেরিক বলয় আকারে অবস্থান করে, তখন এই পাইরান ফিউরান যে গঠনটি সেটি সৃষ্টি হয়। সেটি কিভাবে সৃষ্টি হয় আমরা লক্ষ্য করব। পাইরান ফিউরান যে আইসোমেরিজমটি সাধারণত পেন্টোজ এবং হেক্সোজ মনোস্যাকারাইডগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমরা একটি গ্লুকোজ অণুর প্রথমে যে রৈখিক গঠন সেটি আঁকব। এটিকে ওপেন চেন বা মুক্ত শৃঙ্খল গঠনও বলা হয়। লক্ষ্য করো, এর আগে যেভাবে এঁকেছিলাম এটিকে উল্টে আঁকা হচ্ছে। এইচ এখানে ওএইচ হবে, এইচ এটি ওএইচ। এক্ষেত্রে 1 নম্বর কার্বন পরমাণুটি নিচে রয়েছে এবং এটি 6 নম্বর কার্বন পরমাণু। লক্ষ্য করো, যদি এই 1 নম্বর কার্বনের অক্সিজেন পরমাণুর সঙ্গে 2, 3, 5 1 নম্বর কার্বন পরমাণুটির সঙ্গে যদি 5 নম্বরের হাইড্রক্সিল গ্রুপটির সংযোগ ঘটে এবং একটি কোনটি বললাম 1 এর সঙ্গে 5 নম্বরে, তাহলে একটি ষড়ভুজাকার বলয় গঠন সৃষ্টি হবে। সেই গঠনটিকে আমরা বলবো পাইরানোজ গঠন। লক্ষ্য করো, এই রূপে কি হলো, COC বন্ড তৈরি হলো একটি, এবং এক্ষেত্রে ওই হাইড্রক্সিল এবং এই হাইড্রোজেন পরমাণুটি পরস্পর যুক্ত হয়ে জল অণু হিসাবে বেরিয়ে যাবে। গঠনটি পাইরানোজ গঠন বলা হবে। এক্ষেত্রে 1 নম্বর কার্বন এটি এবং 6 নম্বর কার্বন এটি। তাহলে এই যে ষড়ভুজাকার গঠনটি তৈরি হলো এটিকে পাইরান রিং বলা হবে বা পাইরানোজ গঠন বলা হবে, পাইরান গঠন। এবার দেখবো আমরা ফিউরান গঠন। ফিউরান গঠনের ক্ষেত্রে বলয়টি হবে পঞ্চভুজাকার এবং এক্ষেত্রে বন্ডিং হবে 1 নম্বর কার্বনের সঙ্গে 4 নম্বর কার্বনের COC বন্ডিং হবে এবং গঠনটি হবে এইরূপ। অর্থাৎ এই গ্রুপটির সঙ্গে 1 নম্বরের সঙ্গে আমরা দেখতে পাবো এই যে হাইড্রক্সিল গ্রুপটির, অর্থাৎ এখান থেকে এখানে বন্ডিং হবে, যেটি আগে হয়েছিল এখান থেকে 5 নম্বর কার্বনে হয়েছিল। এখানে 1 নম্বরে OH H H OH এই OH H H, এখানে লক্ষ্য করো 1 2 3 4 এটি 4 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন, এই দুটি কার্বন বাইরে শৃঙ্খল হিসেবে বেরিয়ে থাকবে। CHOH এটি 5 নম্বর এবং লাস্ট কার্বনটি CH2OH এটি 6 নম্বর। এই গঠনটিকে বলা হবে ফিউরান, ফিউরান গঠন। এই গেল পাইরান ফিউরান গঠন। এবার আমরা অপর একটি ধর্ম জানব। এরপর দেখব সরল শর্করা স্টিরিও আইসোমার। এতক্ষণে আমরা সরল শর্করা বিভিন্ন আইসোমার পেলাম, অ্যালডোজ কিটোজ আইসোমার, পাইরান ফিউরান আইসোমার এবং এখন জানবো স্টিরিও আইসোমার। স্টিরিও আইসোমারটিতে স্টিরিও আইসোমার কাকে বলা হবে? যখন কোনো যৌগে কোনো একটি গ্রুপ, সেটা তোমরা হাইড্রোক্সিলই ধরতে পারো মনোস্যাকারাইডের ক্ষেত্রে, এই এরকম কোনো গ্রুপের অবস্থানগত দেখা যাচ্ছে 3 নম্বর কার্বনের জায়গায়
4 নম্বর কার্বনে অন্য জায়গায় অবস্থান করছে। অবস্থানগত পার্থক্যের কারণে যে আইসোমার সৃষ্টি হবে, তাহলে এমনি মলিকুলার ফর্মুলার কোনো পরিবর্তন হবে না, খুব স্বাভাবিক, যেহেতু কেবলমাত্র এই মূলকটি বা গ্রুপটি অবস্থান পরিবর্তনের কারণে যে আইসোমার সৃষ্টি হবে সেটাকে বলা হবে স্টিরিও আইসোমার। এক্ষেত্রে গ্লুকোজের দুটো পাইরান রিং লক্ষ্য করো। পাইরান যেহেতু, তাই গ্লুকোজে পাইরান, তাই গ্লুকোপাইরানোজ হিসাবে লেখা হয়। দুটোই গ্লুকোপাইরানোজ, কিন্তু দুটোর ক্ষেত্রে একটু ফারাক আছে। দেখো বলয় দুটোতে, পাইরান বলয় দুটোই। লক্ষ্য করো 1 নম্বর কার্বনে যে হাইড্রক্সিল মূলকটি, দুটোর ক্ষেত্রে অবস্থান ভিন্ন। এটি নিচের দিকে লেখা হয়েছে আর এটিতে উপর দিকে লেখা হয়েছে। এইরকম অবস্থা দেখতে পাওয়া যায় মনোস্যাকারাইডের ক্ষেত্রে, পাইরান ফিউরান রিংয়ে, এবং লিনিয়ার যে গঠন, ওপেন চেন যে গঠন, সেটার ক্ষেত্রেও দেখা যায়। এইরকম ক্ষেত্রে হাইড্রক্সিল মূলকটি অক্সিজেনের কাছে অবস্থান করছে বোঝায়, এবং এক্ষেত্রে বলয়টিকে আলফা বলয় বলা হবে। এবং এক্ষেত্রে অক্সিজেনের হাইড্রক্সিল যে গ্রুপটি, এটি অক্সিজেন থেকে দূরে অবস্থান করছে বোঝানো হয়, এটিকে বিটা বলয় বলা হবে। এবং লেখার ধরনও এরকমই হতে হবে, আলফা বলয়ের ক্ষেত্রে হাইড্রক্সিল নিচে এবং বিটা বলয়ের ক্ষেত্রে হাইড্রক্সিল উপরে। এবং নামটি হবে আলফা গ্লুকোপাইরানোজ এটির ক্ষেত্রে, এবং এটি হবে বিটা গ্লুকোপাইরানোজ। এছাড়াও স্টিরিও আইসোমেরিজম লিনিয়ার স্ট্রাকচারের ক্ষেত্রে ডিএল দ্বারা বোঝানো হয়। ডিএল স্টিরিও আইসোমেরিজম দেখতে পাবে তোমরা। এরপরে মনোস্যাকারাইডের যে ধর্মটি দেখব সেটি হলো 5 নম্বর অপটিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল আইসোমেরিজম বা আলোকীয় সমবায়তা। অপটিক্যাল আইসোমেরিজম সৃষ্টি হওয়ার পিছনে অন্যতম কারণ হলো একটি মনোস্যাকারাইডের মধ্যে উপস্থিত বিভিন্ন অ্যাসাইমেট্রিক কার্বন এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন মূলকগুলির বা গ্রুপগুলির অবস্থানের পার্থক্যের কারণে। অপটিক্যাল আইসোমেরিজম কি? একটি মনোস্যাকারাইডের দ্রবণের মধ্যে আমরা যদি প্লেন পোলারাইজড লাইট পাঠাই, প্লেন পোলারাইজড লাইট বলতে যে লাইটটি কেবলমাত্র একটি তলে ভাইব্রেট হবে। প্লেন পোলারাইজড লাইট তৈরি করার জন্য নিকেল প্রিজম বা পোলারাইজড ফিল্টার ব্যবহার করা হয়। এর মধ্যে দিয়ে বিভিন্ন তলে ভাইব্রেটিং যে লাইট সেটাকে পাঠানো হয়, তারপর সেটি একটি তলে ভাইব্রেট হয়ে লাইট, পোলারাইজড লাইট সৃষ্টি করে। এবং এই পোলারাইজড লাইট যখন এই দ্রবণের মধ্যে, মনোস্যাকারাইড দ্রবণ, এর মধ্যে মনে করো তোমরা মনোস্যাকারাইড দ্রবণ আছে, যখন পাঠানো হবে তার হয় ডান দিকে অথবা বাম দিকে লাইটটির মুভমেন্ট হবে। এর ভিত্তিতে মনোস্যাকারাইডটিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। যদি আলোকীয় ঘূর্ণন এই পোলারাইজড লাইট পাঠানোর পর ডান দিকে হয়, তখন সেটিকে ডেক্সট্রো রোটেটরি সুগার বা ডি পজিটিভ দ্বারা প্রকাশ করা হবে। একইভাবে যদি মুভমেন্ট, প্লেন পোলারাইজড লাইটের মুভমেন্ট বাম দিকে হয়, তাহলে মনোস্যাকারাইডটিকে বলা হবে লেভোরোটেটরি বা এল মাইনাস দ্বারা প্রকাশ করা হবে। একটি উদাহরণ দেখা যাক। লক্ষ্য করো গ্লিসারালডিহাইডের ক্ষেত্রে আমরা দেখি, খুব সহজে বুঝতে পারবো।
গ্লিসারলডিহাইড অণু একটি অ্যালডোজ CH2OH। এখানে অ্যাসিমেট্রিক কার্বন একটি আছে, এটি দ্বিতীয় কার্বনটি। এই অ্যাসিমেট্রিক কার্বনটির হাইড্রক্সিল এবং হাইড্রোজেন পরমাণুটির অবস্থান যদি এরকম হয়, তাহলে এটি হবে ডি প্লাস গ্লিসারলডিহাইড, অর্থাৎ এর মধ্যে দিয়ে অপটিক্যাল পোলারাইজড লাইট পাঠালে ডেক্সট্রোরোটেটরি হবে, ডান দিকে বেঁকবে। এবার এই হাইড্রক্সিল যে মূলকটি আর হাইড্রোজেন পরমাণুটির অবস্থান যদি আমরা দেখি যে উল্টো হয়ে যায়, অর্থাৎ এই দিকে চলে আসলো হাইড্রক্সিল এবং এই দিকে হাইড্রোজেন অবস্থান করলো, তখন এটি হয়ে যাবে লেভোরোটেটরি, অর্থাৎ L মাইনাস গ্লিসারলডিহাইড। এরূপে ডি প্লাস গ্লুকোজ, ডি L মাইনাস গ্লুকোজ, ডি প্লাস ফ্রুক্টোজ, L মাইনাস ফ্রুক্টোজ, এরকম আইসোমার সৃষ্টি হতে পারে। পরবর্তী ভিডিওটিতে এটির সেকেন্ড পার্ট যেটি, সেটিতে আমরা জানব মনোস্যাকারাইডের আরও কিছু ধর্ম বাকি থাকলো, মনোস্যাকারাইডের আরও কিছু ধর্ম এবং বাকি যে শর্করা অণু অর্থাৎ অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড সম্পর্কে জানব।